অনেক সময় একা একা লিফটে ওঠাও সর্বনাশের কারণ হতে পারে। অফিসের কাজ শেষ করতে করতে আজ ভীষণ দেরি হয়ে গেল, কিন্তু উপায় ছিল না। কাল থেকে আমার 1 সপ্তাহের ছুটি। এর মধ্যে যদি কাজগুলো শেষ না করি তবে খুব বিপদেই পড়ে যাব। ফোনে চার্জ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। প্রতিদিন ব্যাগে করে একটা চার্জার নিয়ে আসি, আজকে আনতে মনে নেই। কথা আছে না, বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে। অফিসে কেউ নেই যে তার কাছ থেকে চার্জারটা চাইবো। যাই হোক, কাজ শেষ, এখন নেমে বাস ধরে সোজা বাসায়। আমার অফিসটা এই বিল্ডিং এর 10 তলায়, পুরো 10 তলা খালি। যে যার কাজ শেষ করে আগে বাড়ির পথে রওনা দিয়েছে। রাত 10টা পর্যন্ত তার কেউ বসে থাকবে না এখানে। পুরো ফ্লোর অন্ধকার, শুধু প্যাসেজের হালকা বাতিগুলো জ্বলছে। সে বাতিগুলোতে আধার কাটে না, বরং আলো ছায়া মিলে রহস্যময় এক পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। কেন যেন হঠাৎ আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। তাড়াতাড়ি পা চালালাম, যত দ্রুত সম্ভব। এই 10 তলা থেকে নামতে হবে। আমি লিফটের সামনে গিয়ে দাঁড়াই। লিফট 12 তলায় ছিল, আস্তে আস্তে 10 তলায় নেমে আসে। আমি লিফটে উঠে গ্রাউন্ড কিতে চাপ দিই। আমি সেই আলো আধারি রহস্যময় পরিবেশ থেকে লিফটের আলো ঝলমলে পরিবেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি। লিফট নিচে নামতে থাকে। হঠাৎ লিফটটা তখন 5 তলা পার হচ্ছে মনে হলো। লিফটের লাইটগুলো নিভে গেল। লিফটটাও দাঁড়িয়ে পড়লো এক ঝাঁকি খেয়ে। আমার বুকটা ধুক করে উঠল। লোডশেডিং হলো নাকি? অনেকদিন পর আবার এই লোডশেডিং শুরু হয়েছে। সুখের কথা এই হচ্ছে যে লোডশেডিং বেশিক্ষণ থাকে না, 5 মিনিট 10 মিনিট, খুব বেশি হলো আধা ঘন্টা। আমি আবার বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করতে থাকি। রাত বেশ হয়েছে, বিল্ডিং এ ইমার্জেন্সি জেনারেটর চালু করার কথা নয়। সমস্যা নেই, আধ ঘন্টা হলে আমি সামনে নিতে পারবো। এর মধ্যে লিফটের মধ্যে থাকা ইমার্জেন্সি বাতিগুলো জ্বলে উঠেছে। লালচে বাতিগুলো কেমন একটা আলো আধারি পরিবেশ এনে দিয়েছে। লিফটের ভিতরটা সে প্যাসেজের মধ্যে রহস্যময় হয়ে উঠেছে। আমি খুব করে চেষ্টা করি ভয় না পেতে। আর তো কিছুক্ষণ, এরপর একদম নিচে নেমে যাবে লিফটটা। লিফটের দরজা খুলে যাবে, এক মুঠো বাতাস এসে আমার সকল ভয়কে উড়িয়ে নিয়ে যাবে। চরমবদ্ধ এক পরিবেশ থেকে আমি চলে যাব এক মুক্ত পরিবেশে। কিন্তু আমার ভয়টা কাটে না। অকারণে ভয় পাচ্ছি দেখে নিজের উপরে রাগ লাগে। ভয় কাটাবার জন্য আমি আগামী 1 সপ্তাহের প্ল্যান নিয়ে চিন্তা করি। এই 1 সপ্তাহ ছুটি নিয়েছে আমার বিয়ের জন্য। আগামীকালই আমার গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। এরপর হানিমুনে কক্সবাজার। আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম মীরা। ওর সাথে আমার পরিচয় 1 মাস বিয়ে ঠিক হবার পর। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, অথচ বিয়ে ঠিক হওয়ার পর আমরা প্রায় প্রেমই করে ফেলেছি। সময় চলে যাচ্ছে, লিফট চালু হয় না। আমি মোবাইল বের করি, মোবাইলটা বন্ধ। কাউকে যে ফোন দিব তার কোনো উপায় নেই। অনেক জায়গায় লিফটে ইন্টারকম থাকে, আমাদের লিফটে সেটা নেই। অনেক পুরোনো আমলের লিফট কিনে বিল্ডিং এ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার রাগ লাগে বিল্ডিং এর মালিকের উপর। আর কতক্ষণ থাকতে হবে এখানে? যদি আর না খুলে লিফটটা, যদি আর সারা রাত না খুলে। হঠাৎই পুরনো ভয়টা পেয়ে বসে, আর সেই ভয়ের সাথে টুকরো টুকরো ভয়ঙ্কর গল্প হুড়মুড় করে ঢুকে পড়ে আমার মনের ভিতর। এই যে বিল্ডিংটা নাকি ভুতুরে। এই জায়গাটা নাকি গোরস্থান ছিল। এখানে অবৈধভাবে বিল্ডিংটা করা। এরপর থেকে এসব ভুতুরে ব্যাপার ঘটতে থাকে। আমি অবশ্য এমন কিছু টের পাইনি, তবে আমার কলিগদের অনেকেই বলে। এই যে সারাদিনের কর্মব্যস্ত বিল্ডিং, রাত নামলে একদম নিঝুম হয়ে পড়ে। এর 12 তলায় কোনোটায় একটা মানুষ থাকে না। কোনোটায় একটা বা দুটা বাতি জ্বলে, কোনো ফ্লোরে একদম অন্ধকার। সে ফ্লোরগুলোতে নাকি কাদের শব্দ পাওয়া যায়। আমাদের আগের দারোয়ান শুনতো। সে নাকি ভয় পেয়ে চাকরি ছেড়ে চলে গেছে। এখনকার দারোয়ান এসেছে 1 সপ্তাহ আগে। সে কিছু শুনেছে বলে এখনো শুনিনি। নতুন দারোয়ান বলে মনে হয় ইমার্জেন্সি জেনারেটর এখনো চালু করা শিখেনি। নইলে তো এতক্ষণে লিফট খুলে যাবার কথা। আমার বয়ের কথাগুলো মনে না আনার চেষ্টা করছি, কিন্তু সেগুলো জোর করে ঢুকতে থাকে আমার মনে। আমার কলিগ শফিক সাহেব একদিন ওয়াশরুমে মুখ ধোবার সময় এক মেয়েকে দেখতে পেয়েছিল আয়নায়। সেটা সন্ধ্যার পরপর। তিনিও সেদিন একা ছিলেন অফিসে। আরেকবার নাইম ভাই একরকমই রাতে একা থাকার সময় নাকি রুমের সামনে দিয়ে কাকে হেঁটে চলে যেতে দেখেছিলেন। আমাদের আবিদ ভাই লিফটে ওঠার পর অনেক অদ্ভুত জিনিস দেখেছেন। শাহনাজ ভাই লিফট বন্ধ হওয়ার আগে লিফটের দরজায় কাউকে উকি দিতে দেখেছিলেন। অথচ পুরো ফ্লোর তখন অন্ধকার, অফিসে কেউ নেই। এসব কারণে কেউ সন্ধ্যার পর আর অফিসে থাকতে চায় না। আজকেও অনেকে আমায় মানা করেছিল, আমি শুনিনি। যে জিনিস কখনো বিশ্বাস করিনি তার ভয়ে কেন আজ কাজ বাকি রেখে চলে যাব। হঠাৎ করে নিজের সাথে আরো একজনের উপস্থিতি টের পাওয়া গেল। আর জানি না, আমার মাথা কাজ করছে না। স্পষ্ট বুঝতে পারছি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ হঠাৎ তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। শীতল গভীর ধীরে ধীরে সে নিঃশ্বাস। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি চেষ্টা করছি পিছনে না তাকানোর। জানি তাকালে কাউকে দেখতে পাবো না। আমি চোখ বন্ধ করি। যতক্ষণ লিফট না খুলবে ততক্ষণ চোখ খুলবো না। আবিদ ভাই এই কাজটা করেছিলেন। এক সন্ধ্যাবেলায় লিফটে উঠেই তিনি টের পেয়েছিলেন কেউ একজন আছে। তিনি এখন আর লিফট ব্যবহার করেন না, সিঁড়ি দিয়ে ওঠেন। আমি অনেক হাসাহাসি করেছিলাম এই ব্যাপারে। এখন বুঝতে পারছি কিরকম ভয় পেয়েছিলেন তিনি। আমিও ঠিক করি আজকে লিফট থেকে নেমে আর কখনোই লিফটে উঠবো না। আবির ভাইয়ের মতো সিঁড়ি দিয়ে উঠবো এখন থেকে। কিন্তু লিফট কি আদৌ খুলবে? পিছনে নিঃশ্বাসটা বন্ধ হয়েছে অনেকক্ষণ ধরে। আমার মনে একটু স্বস্তি আসে। যাক, হয়তো মনের ভুলই ছিল সব। অনেক ভয়ে উল্টাপাল্টা জিনিস দেখেছি। আমি পিছনে চোখ ফেরাই। আমার পিছনে লিফটে ইয়া বড় আয়না।
তাতে আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখি। দেখি আমার পাশে ঠিক আমার মতো একজন দাঁড়িয়ে, সে বড় বড় চোখ করে আয়নার দিকে তাকিয়ে আছে, মানে আমার দিকে তাকিয়ে আছে। আমার পুরো পৃথিবী ঘুরে গেল, আমি পড়ে গেলাম লিফটের মেঝেতে। ঠিক তখনই লিফটটা চালু হলো, লিফটের আলো জ্বলে উঠলো, আমার সাহসটুকু ফিরে এলো আবার। লিফট নিচে নামতে থাকে, দোতলা, একতলা, নিচতলা। আমি উঠে বসি, লিফটের দরজা খুলে যায়, একরাশ মুক্ত বাতাস এসে আমার সব ভয় উড়িয়ে নিয়ে যায়। আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেই। সেই সময় হঠাৎ লিফটের দরজায় উকি দেয় জসিম মিয়া, আমাদের নতুন দারোয়ান। জসিম মিয়া যেন আমাকে দেখতে পেল না, লিফটের মেঝেতে তাকিয়ে বিকট শব্দে আর্তনাদ করে উঠেছে। তার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকাই সেদিকে। দেখি লিফটের মেঝেতে আমার লাশ পড়ে আছে।